এই যে স্ক্যাফোল্ডটা চারপাশ দিয়ে ঘেরা, তো মানে ফ্র্যাকচার দেখা যায়, কিন্তু এইটা রেয়ার। এত ডিসপ্লেসমেন্ট সাধারণত স্ক্যাফোল্ডে থাকে না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাফোল্ডের ডিসপ্লেসমেন্টটা থাকে এরকম, এই যে একটা হালকা শ্যাডো বা একদম কোথায় ফেইন্ট একটা দাগ, ঠিক আছে? তো অবভিয়াসলি বুঝতেই পারছেন যে এটা কনফিউজড হওয়ার মতোই ফ্র্যাকচার, ইজিলি মিসড একটা ফ্র্যাকচারের মধ্যে স্ক্যাফোল্ডটা খুবই কমন। যেমন এখানে এই যে স্ক্যাফোল্ড ফ্র্যাকচার দেখা যাচ্ছে, স্ক্যাফোল্ড ফ্র্যাকচার দেখা যাচ্ছে, বড় করে কোথায় দিলাম, ভাইয়া? স্ক্যাফোল্ড ফ্র্যাকচার দেখা যাচ্ছে, এই যে স্ক্যাফোল্ড এটা ফ্র্যাকচার, ডিজিটাল এই যে এই জায়গায় স্ক্যাফোল্ড ফ্র্যাকচার আছে, এই জায়গাটায় স্ক্যাফোল্ড ফ্র্যাকচার আছে, ক্রাশ হয়ে এই জায়গাটা, এই যে ওভারল্যাপিংটা। সো মোদ্দা কথা ইটস কনফিউজিং, এরকম কোথায় এটা থাকতেই পারে। সো সেই জন্য আপনার এই জন্য অ্যাবসলিউটলি জরুরি যে এই জায়গায় যখনই রোগী হাতের এই জায়গায় ব্যথা বলবে, সাথে সাথে এক্সরে দিয়ে খুব মনোযোগ দিয়ে কাছ থেকে গুড কোয়ালিটির এক্সরে আপা। এই যে দেখেন, মানে ভালো কোয়ালিটির এক্সরে না হলে কিন্তু স্ক্যাফোল্ড ফ্র্যাকচার ধরাটা সম্ভবই না। হ্যাঁ, পাভেল ওয়েটিং। পাবেল ভাই ইউ নিড আ ভেরি গুড কোয়ালিটি এক্সরে ভাই, এটুকু তো বোঝা গেল, তাই না? জি ভাই। ভালো কোয়ালিটির এক্সরে ছাড়া আপনি স্ক্যাফোল্ড ফ্র্যাকচার কমনলি মিস করে ফেলবেন। তাহলে ভাই আমরা এমআরআই দিতে পারি না তখন, যখন হ্যাঁ, এরকম মানে যখন এক্সট্রা আচ্ছা, খারাপ এইবার আসবে? বলি, ঠিক আছে? ভালো কোয়ালিটির এক্সরে ছাড়া আপনি এটা মিস করে যাবেন ইনভ্যারিয়েবলি। এক্স্যাক্টলি এমআরআই মানে দুইটা অপশন আছে আপনার হাতে, ঠিক আছে? দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি রুল অফ 2 এর 2 অকেশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে? ধরেন এই ধরনের একটা, না এটা তো তবু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? ধরেন এই ধরনের 2 একটা সপ্তাহ পরে check করবেন। ঠিক আছে, বা এই ধরনের একটা ইনজুরি নিয়ে আসছে, ঠিক আছে? যে এরকম একটা ফেইন্ট সাদা, ধরেন এক্সট্রা কোয়ালিটিও এরকম, ঠিক আছে? মানে এখানে তো স্ক্যাফোল্ড ফ্র্যাকচার অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে না যে স্ক্যাফোল্ডটা ফ্র্যাকচার, ঠিক আছে? এরকম নিয়ে আসছে, তখন দুইটা একটা অপশন আছে, আপনি একটা থাম্ব স্পাইকা দিবেন। থাম্ব স্পাইকা জিনিসটা একটু দেখুন, ওরা তো থাম্ব স্পাইকা দেয় না, ওরা জানি কি স্প্লিন্টের নাম বললো, আমি কিন্তু এটা ভাইয়া ওদের তো থাম্ব স্পাইকার ছিল, ওই যে ওদের ওদের থাম্ব স্পাইকা, অপশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্রেফারেবল অপশন বলছে ওরা। তখন আপনি একটা এটাকে থাম্ব স্পাইকা বলি আমরা, হ্যাঁ? এটা প্লাস্টার দিয়েও দেওয়া যায়, এরকম ব্রেসও আছে। এই ব্রেসটার নাম, ওরা কোন একটা নামের ব্রেস ইউজ করেছে। মানে মোদ্দা কথা এটা পরে থাকবে 2 সপ্তাহ, ঠিক আছে? তো এইটা পরে থাকলে কি হবে, স্ক্যাফয়েডটা নড়াচড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? থাম্ব স্পাইকা ব্রেস বলি, বা আমরা এরকম প্লাস্টার দিয়ে এই জিনিসটা তৈরি করে দেই, ঠিক আছে? ব্রেস না দিয়ে আমরা প্লাস্টার দিয়ে এরকম একটা প্লাস্টার লাগে, একটা প্লাস্টার দিয়ে এই জিনিসটা তৈরি করে দেই 2 সপ্তাহের জন্য, হাতের এই জায়গাটা ইমোবিলাইজ করে রাখি, ঠিক আছে? 2 সপ্তাহ পর আমরা আরেকটা এক্সরে করে দেখব। আরেকটা এক্সরে করে দেখলে তখন আরো স্পষ্ট বোঝা যাবে। যদি হালকা ফ্র্যাকচার থেকেও থাকে 2 সপ্তাহের মধ্যে, দেখেন ফ্র্যাকচার যেহেতু হয়েছে, ঠিক আছে? কেন দুইটা অকেশন বলে কেন? ফ্র্যাকচার যেহেতু হয়েছে তার মানে এখানে ফ্র্যাকচার হিলিং এর প্রসেস গুলো তো চলতে থাকবে ভাই, নাকি না? ফ্র্যাকচার হিলিং এর প্রসেস কোনগুলো? এই যে আমার হেমাটোমা ফর্মেশন, তারপরে হচ্ছে কি ইনফ্লামেশন, এগুলো তো চলতে থাকবে না? আচ্ছা, ইনফ্লামেশনের জি। সময় কি হয় বলেন তো? অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেটেড হয়ে ওইটা আপনার ফ্র্যাকচার খেয়ে ফেলবে। এন্ড ডেব্রিস গুলোকে খেয়ে ফেলবে। তো এখন হালকা গ্যাপ থাকলেও 2 সপ্তাহ পর দেখা যাবে যে ওইটা একটা ডিসেন্ট গ্যাপ নিয়ে আসছে। এটা যদি না একদম নন ইউনিয়ন হয়ে গেছে, মানে 2 সপ্তাহ পর একটা সরি এটা না, 2 সপ্তাহ পর একটা বড় গ্যাপ নিয়ে আসবে, মানে ইট উইল বি মোর এভিডেন্ট। বুঝতে পারছি কথাটা? তো জি এই জন্য ভাই। আমরা কখনো কখনো 2 সপ্তাহ বলি, এবং এটাও একটা ট্রিটমেন্ট প্রোটোকল। আর আমাদের বইয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে যে যদি আপনি এরকম কনফিউজড হন যে whether or not there is scaphoid fracture, ঠিক আছে? যদি আপনি কনফিউজড হন যে if this is your findings, you're confused whether or not এখানে scaphoid fracture আছে কিনা, ঠিক আছে? if feasible আপনি এমআরআই সাথে সাথেই করাতে পারেন। কারণ যে কোনো ট্রমা হলে, ঠিক আছে? যে কোনো টিস্যু ট্রমা হলে ইনফ্লামেশন, মানে হেমাটোমা ফর্মেশন এবং ইনফ্লামেশনটা ইজ দ্য মানে আহ, মানে ইমিডিয়েট রেসপন্স। এবং এই যে দাগটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই দাগটা দিয়ে আমি বুঝছি এটা টি2 ওয়েটেড ইমেজ। এটা টি1 না টি2? এই সাইনোভিয়াল ফ্লুইডের রং সাদা, ফ্লুইডের রং সাদা হলে টি1 হয় না টি2 হয়? টি2। আচ্ছা শেষ, ওইদিকে যাবো না, ঠিক আছে? তো যেহেতু এখানে এই যে এই দাগটা দেখছি, তার মানে এখানে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হয়েছে কেন? তার মানে এখানে ফ্র্যাকচার। তো এটা আমাকে সাথে সাথে বলে দিতে পারে, ঠিক আছে? এমআরআই।
সিটি আছে, এই যে বোন স্ক্যানও আছে। বোন স্ক্যানটা হচ্ছে ইনফ্লামেশনটা, এই যে রেডিও, এই যে এই জায়গায় ইনফ্লামেটরি আপটেক বেশি, বোন স্ক্যান করেও আমি এটা করতে পারি, বা বেটার ভিজুয়ালাইজেশনের জন্য সিটি স্ক্যানও করতে পারি। সিটি স্ক্যানের করলে তখন আরো সুন্দর ভিজুয়ালাইজেশন আসে আর কি। যাই হোক, সো দিজ আর অপশনস, ঠিক আছে, দিজ আর অপশনস: এক্স-রে, বোন স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান। কিন্তু আপনার সবচেয়ে কমনলি, আমাদের এত বেশি কিছু জানার দরকার নেই। ওরা যেটা বলেছে যে অ্যালগরিদমে ট্রিটমেন্ট করতে বলেছে, আপনি সেটাই করেন। এটা হচ্ছে যে কনফিউজিং আসলে, স্টেবল নন ডিসপ্লেস ফ্র্যাকচার কনফিউজিং আসলে আপনি একটা থাম স্পাইকা কাস্ট ইমোবিলাইজেশন দিয়ে দিবেন। তারপরে যদি 2 সপ্তাহ পর আসতে বলবেন কনফার্ম করার জন্য যে whether or not স্ক্যাফয়েড ফ্র্যাকচার আছে কিনা। যদি কনফার্ম হয় তাহলে কি ট্রিটমেন্ট? এই কাজটাই কিন্তু ওয়েট কন্টিনিউ করতে হবে ফর 4 to 5 মান্থ, মানে অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য ইয়ার স্ক্যাফয়েড আরো 3 মাসের জন্য কাজ নিয়ে ওয়েট করতে হবে। আর কিছু কিছু ইন্ডিকেশন আছে যেখানে আমরা এখানে একটা স্পেসিফিক টাইপের স্ক্রু পাওয়া যায়, হার্ভার্ড স্ক্রু, এরকম একটা স্ক্রু দিয়ে দিই। এই হচ্ছে স্ক্যাফয়েড ফ্র্যাকচারের ট্রিটমেন্ট। কি কি জানলেন তাহলে, কেউ একজন সামারাইজ করেন স্ক্যাফয়েড ফ্র্যাকচার সম্পর্কে? ভাইয়া স্কেফয়েডটা বললেন যে হচ্ছে ফার্স্ট অ্যানাটমিটা বললেন যে স্কেফয়েডের দুইটা পোল থাকে, অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল, আর মাঝখানে একটা ডিপ্রেশন থাকে যেটা বলছেন ওয়েস্ট। দেন হচ্ছে ভাইয়া এই যে ওয়েস্টে হচ্ছে মানে মোস্ট কমন সাইট ফর ফ্র্যাকচার। জি, আর একটা কথা বলছেন ভাইয়া, যত মানে এন্ড পোলের দিকে যাব মানে তত ফ্র্যাকচার হলে প্রক্সিমাল পোলের তত দিকে, বেশি প্রক্সিমাল পোলের প্রক্সিমাল, দিকে যাব, হ্যাঁ, তত হচ্ছে ভাইয়া নন হিলিং এর চান্স বেশি। নন ইউনিয়ন। জি, নন ইউনিয়নের চান্স বেশি। জি, তারপরে দেন ভাই হচ্ছে ইনভেস্টিগেশন গুলো বললেন যে হচ্ছে ফার্স্ট হচ্ছে এক্সরে করব। এক্সরে যদি ফার্স্ট বুঝতে না পারি দেন হচ্ছে আমরা একটা থাম স্পাইকা দিয়ে দিব। থাম স্পাইকা দিয়ে 2 সপ্তাহ পরে আবার করব। আর যদি সরাসরি ফার্স্টে দেখতে চাই তাহলে মানে এমআরআই করব অথবা সিটি স্ক্যান করব। এই তো। আর এরপর ট্রিটমেন্ট কি হবে স্ক্যাফয়েড ফ্র্যাকচারের? ট্রিটমেন্ট হচ্ছে ভাই এই যে থাম স্পাইকা অথবা কাজটা হচ্ছে 3 মাস পর্যন্ত কন্টিনিউ করব। 3, 4, 5 মাসও লাগতে পারে। প্রক্সিমালি আসলে ওটা যেহেতু হিলিং সময় বেশি লাগে, আরো বেশি সময় করতে হবে। আর যদি আমার গ্রসলি ডিসপ্লেস থাকে তখন কি করব? একটা এই যে পার্টিকুলার স্ক্রু দিয়ে দিতে পারি আমি একটা, হ্যাঁ, একটা আচ্ছা স্ক্রু ভাই, দিয়ে আচ্ছা। এটা ফিক্স করে দিতে পারি। এই তো স্ক্যাফয়েড ফ্র্যাকচার। আপার লিম্বে কি ফ্র্যাকচার ছিল ভাই? কেন এটাও বলছিলেন? সরি। ওই যে মানে এটা সময় লাগে হিল হইতে, এটা কেন এটাও বলছিলেন। আবার আচ্ছা, হ্যাঁ, ওটা বলেছিলাম। জি, exactly। এই তো স্ক্যাফয়েড ফ্র্যাকচার, আর তো তেমন কিছু নাই আপনাদের জন্য। মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারছেন? জি ভাইয়া। স্ক্যাফোল্ডের ব্লাড সাপ্লাইটা একটু দেখাবেন? হ্যাঁ, dorsal carpal branch of radial artery, superficial palmar branch of radial artery, ঠিক আছে? এর মধ্যে মেজরিটি আসে হচ্ছে dorsal carpal branch of radial artery থেকে। আরো কিছু আর্টারি আছে, সেদিকেও কিছু ছোট ছোট মাইনর ব্রাঞ্চ পায়, ইনসিগনিফিকেন্ট। ডরসাল কার্পাল ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি, এটা কি ভাইয়া ওই ডিপ পামার আর্চের ব্রাঞ্চ? না, ডিপ পামার আর্চ থাকে পামার অ্যাসপেক্টে, ডরসাল কার্পাল ব্রাঞ্চ এটা ডরসাল অ্যাসপেক্টে, রিস্টার ডরসাল অ্যাসপেক্টে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। দরকার নেই ভাই, দরকার নেই। এটা যদি অ্যানাটমিতে কোশ্চেন আসে তখন কোশ্চেন না, এরকম স্পেসিফিক কোশ্চেন আসে না, স্পেসিফিক ব্রাঞ্চের নাম লিখবে। ভাইয়া আমার শেষে একটা কোশ্চেন দেখছি যে হচ্ছে স্কেফয়েড হচ্ছে ওর কোন এন্ড থেকে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই পায়? ওটা ছিল পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ড হবে না ডিস্টাল এন্ড হবে? ডিস্টালেন্ট। ডিস্টাল এন্ড ছিল। দেখ, এই তো স্ক্যাফয়েড। আপার লিম্বের ট্রমার মধ্যে আর কি বাদ রইলো ভাই? ডিসলোকেশনটা বাদ রইলো। ভাই বাদ, হ্যাঁ ডিসলোকেশন বাদ, ডিসলোকেশন আর অ্যাক্টোমিক ক্লাভিকুলার ডিসলোকেশন, এই দুটো বাদ তো আর কিছু নাই। ঠিক আছে, চলেন আমরা নেকে একটু পরে ঢুকবো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, নন অপারেটিভের মধ্যে তাহলে গেল থাম স্পাইকার, তো আর হুম। অপারেটিভের মধ্যে আমরা তো বললাম যে একটা স্ক্রু Screw। দিতে পারি হ্যাঁ, অথবা প্লেট এন্ড স্ক্রু, না? আর না একটা এখানে হচ্ছে প্লেট দেওয়ার সুযোগ নেই, ছোট জায়গা ভাইয়া, এটার জন্য অপটিমাইজ করে কোনো প্লেট নেই। আর এখানে প্লেট দেওয়ার অন্য সমস্যা আছে, স্ক্যাফয়েডের মধ্যে একটা বড় অংশ আর্টিকুলার সারফেস, এটার সাথে লাগে, এটার সাথে লাগে, এটার সাথে লাগে, এটার উপর দিয়ে প্লেট দিতে গেলে। ডিস্টাল রেডিয়াস বলছিলেন। ও ডিস্টাল রেডিয়াস, জি ডিস্টাল রেডিয়াসে জি, কি? হ্যাঁ, ডিস্টাল রেডিয়াসে কি?
না না বললাম নেট স্ক্রু, এটা ভুল করে বললাম, ওটা হচ্ছে আপনার ডিসটেন্স রেডিয়াসে ছিল, তো এখানে স্ক্যাফয়েডে আমার স্ক্রুটাই শুধু অপশন, স্ক্রু বাদে শুধু screw, কেওয়ার ইউজ করতে পারি, যদিও ইটস নট এ ভেরি গুড অপশন। কখনো কখনো আমরা একটা সিম্পল ভাইয়া আর্টিকুলার সারফেসে প্লেট দিলে কি হবে বলছিলেন? আর্টিকুলার সারফেসে প্লেট দিলে তো আর জয়েন্টের মুভমেন্ট থাকবে না। এই জায়গায় যদি একটা প্লেট দেই, সেটা এই জয়েন্টের মুভমেন্টটাকে বন্ধ করে দিবে না। এখানে যদি আমি একটা প্লেট ঢুকে বসে থাকি, তো আমি পারবো না। তো আর্টিকুলার সারফেসের উপরে প্লেট দিতে পারি না কখনোই। আচ্ছা, আমরা নেকে একটু পরে ঢুকি। নেকের টপিকসটা একটু বড়, ঠিক আছে? আমরা চলেন টান দিয়ে এই যে লোয়ার এক্সট্রিমিটির এইগুলো একটু শেষ করে আসি। হ্যাঁ, ঠিক আছে। নেক অফ ফিমার ফ্র্যাকচার আপনাদের অনেক পছন্দ। গার্ডেন ক্লাসিফিকেশন, আসি ফিমাল নেক ফ্র্যাকচার, ঠিক আছে? কি জানতে চাই আমি ফিমাল নেক ফ্র্যাকচার থেকে? সবচেয়ে কমন কাদের হয়? বয়স্কদের, ইয়াংদের, কাদের হয় বেশি? বয়স্ক মহিলাদের হয়। কেমন, কত বয়স? 65 মেনোপজের পর হয়। পোস্টমেনোপজাল মানে অস্ট্রোপোরোটিক। postmenopausal। মেলদের বেশি হয় না ফিমেলদের বেশি হয়? ফিমেল। Female ভাইয়া। ফিমেলদের বেশি হয়। হাই এনার্জি ট্রমা হয় সাধারণত, না লো এনার্জি ট্রমা হয় বেশি? Low। লো এনার্জি। লো এনার্জি ট্রমা, লো এনার্জি ট্রমা, ঠিক আছে, লো এনার্জির ফলেই হয়। আচ্ছা, তারপরে এইখানে চলে আসবে আবার ব্লাড সাপ্লাইটা। কেউ একজন কি কাইন্ডলি একটু আমাকে রিকল করিয়ে দিবেন যে প্রক্সিমাল ফিমোরাল ব্লাড সাপ্লাইটা কি রকম ছিল? মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল জি, তারপর থেকে পায়। আর ফিমোরাল হেডে ভাইয়া এটা অপটিউটার আর্টারি থেকে এই সেন্ট্রাল একটা আর্টারি থেকে পায়। আচ্ছা, মিডিয়াল ফোবিয়া সেন্টারালিস। আর ল্যাটারালটা তো হচ্ছে এই জায়গাটার মধ্যে আসছে। তারপর এখান থেকে এইদিকে কিভাবে যায় জিনিসটা? কিছু রেটিকুলার আর্টারি ছিল, রেটিকুলার কিছু হ্যাঁ ওখান থেকে কিছু রেটিনাকুলার ব্রাঞ্চ বের হয়। রেটিকুলার ব্রাঞ্চ, অ্যাসেন্ডিং সার্ভাইকাল ব্রাঞ্চ গুলো রেটিনাকুলার। রেটিনাকুলার কেন বলছি আমরা? কারণ এটা ক্যাপসুলকে পিয়ার্স করে সাব সাইনোভিয়াল স্পেসে চলে যায়, ক্যাপসুলকে পিয়ার্স করে ভিতরে ঢুকে যায়, তাই না? জি ভাইয়া। এটা প্লেক্সাস ছিল, তাই না? জি। বা দুইটা রিং ছিল, মানে এক্সট্রা হ্যাঁ দুটো রিং ছিল। আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস, ইন্ট্রা ক্যাপসুলার আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস। এই নেকের গোড়ায় একটা, হেডের গোড়ায় একটা, দুইটা আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস হচ্ছিল, তাই না? হয়ে তারপর এটা হচ্ছিল। কেন আমরা এটা রিকল করলাম? ফিমোরাল নেক, ঠিক আছে। নরমালি ধরেন এখানে ভাঙছে, প্রথমে আগে বুঝে নেন ফিমোরাল নেক ফ্র্যাকচারটা নিয়ে আমরা এত কেন চিন্তিত, কেন এত কথাবার্তা বলে, কেন এটা সবাইকে বোঝায়। নরমালি আজকে আমরা অন্যান্য যে ফ্র্যাকচার পড়েছি, ঠিক আছে, ফ্র্যাকচারের ক্ষেত্রে আমার ওই যে ফ্র্যাকচারের যে প্রিন্সিপালস গুলো, ক্লোজ ফ্র্যাকচার হলে ওই যে রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন করে দিয়েছে। করে দিলে কি হয় যে ফ্র্যাকচার হিল করার জন্য আমাদেরকে তেমন ব্যবস্থা করতে হয় না, ফ্র্যাকচার জায়গা মতো রাখলে সে নিজে নিজে হিল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ফিমোরাল নেক, আচ্ছা একটা কথা বলেন তো, এই যে ফিমোরাল নেক ফ্র্যাকচার, এই যে এখানে যে ফ্র্যাকচারটা হয়েছে, এই ফ্র্যাকচারটা কি ইন্ট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার না এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার? কি মনে হয়? এক্সট্রা। এক্সট্রা মানে ফিমোরাল ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুলটা কোথায় এসে লাগে? হ্যাঁ ইয়াতে অ্যানাটমিক্যাল। একটু আমরা দেখে আসি। হিপ জয়েন্ট ভাইয়া ইন্ট্রা ক্যাপসুলার হবে না? ইন্ট্রা ক্যাপসুলার, এক্সট্রা ক্যাপসুলার, আমরা একটু দেখে আসি জয়েন্ট ক্যাপসুলটা। দেখেন হিপ জয়েন্টের ক্যাপসুলটা এই জায়গা থেকে এসে এই জায়গা লাগে। আমরা আরেকটু ছবি দেখি। হিপ জয়েন্ট ক্যাপসুলটা এই যে, দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য জয়েন্ট ক্যাপসুল, আচ্ছা ঠিক আছে। দিস ইজ ট্রোকেন্টরিক মানে ইন্টারট্রকেন্টারিক লাইন, পিছনের দিকে ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট একটু উপরের দিকে থাকে, কিন্তু মূলত আপনি ইন্টারট্রকেন্টারিক লাইন, ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট এটুকুই মাথায় রাখেন আপাতত। হ্যাঁ, এই ছবিটা মাথায় রাখেন তাহলেই হবে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য হিপ জয়েন্ট ক্যাপসুল, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য হিপ জয়েন্ট ক্যাপসুল। আচ্ছা, কেন, সিগনিফিকেন্স কি, কেন আমরা এই ক্যাপসুলটা পড়লাম? তাহলে আমার এই নেক অফ ফিমার এর যে ফ্র্যাকচার, কই 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 গেল, এই নেকে যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচারটা তাহলে ইন্ট্রাক্যাপসুলার না এক্সট্রা ক্যাপসুলার? আরে ইন্ট্রা ভাইয়া। ইন্ট্রাক্যাপসুলার উইদাউট ডাউট। আচ্ছা ঠিক আছে। এখন এই জয়েন্টটা কি টাইপের জয়েন্ট?
বল এন্ড সকেট। বল এন্ড সকেট। বল এন্ড সকেট, বল এন্ড সকেট জয়েন্টটা আসলে কোন ভ্যারাইটির জয়েন্ট? একটা সাইনোভিয়াল জয়েন্ট, তাই তো? সাইনোভিয়াল। সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টে ক্যাপসুল, ক্যাপসুলের নিচে থাকে সাইনোভিয়াল মেমব্রেন, তার ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আচ্ছা, সাইনোভিয়াল ফ্লুইড থাকার সিগনিফিকেন্স কি? এইখানে ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচার হলে ফ্র্যাকচার হেমাটোমা হবে, ঠিক আছে? হবে না? ওকে। ফ্র্যাকচার হেমাটোমা হলে সেটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। হেমাটোমাটা অর্গানাইজড হয়ে হতে পারবে না। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি নাকি পারছি না? জি জি। এখানে যে ফ্র্যাকচার হেমাটোমাটা হবে, সেই ফ্র্যাকচার হেমাটোমা অর্গানাইজড হওয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, পেরিস্টামের একটা ইস্যু আছে, পেরিস্টাম খুব ফ্লিমজি থাকে, সে কারণেও ইস্যু। তো হেমাটোমাটা অর্গানাইজ হতে না পারলে তো ফ্র্যাকচার হিলিং হতে পারবে না, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই ভাই। ফ্র্যাকচার হিলিং এর জন্য হেমাটোমাটা ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। তো এই ফ্র্যাকচারের নিজে থেকে হিল হওয়ার কোনো জায়গা না, মানে কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো এইখানে একদম ছোট্ট করে ফ্র্যাকচার দেখেন, ফ্র্যাকচারটা এরকম, এখানে অলমোস্ট দেখাই যাচ্ছে না, কিন্তু এই ফ্র্যাকচার নিজে থেকে হিল হতে পারবে না, এত সুন্দর একটা ফ্র্যাকচার। অন্যান্য ক্ষেত্রে আমরা কি করি, এরকম ফ্র্যাকচার থাকলে বললাম যে ভাই একদম পাটা নাড়াবেন না, চুপচাপ শুয়ে থাকেন, চুপচাপ শুয়ে থাকেন, ঠিক আছে? 2 মাস 3 মাস শুয়ে থাকেন, জোড়া লেগে যাবে। কিন্তু এই ফ্র্যাকচার নিজে থেকে জোড়া লাগতে পারবে না, এই ফ্র্যাকচার নিজে থেকে জোড়া লাগতে পারবে না, ঠিক আছে? কারণ হেমাটোমা তৈরি হচ্ছে না, এই তো। হেমাটোমাটা অর্গানাইজড হচ্ছে না, হেমাটোমাটা অর্গানাইজড হচ্ছে না, হেমাটোমা অবশ্যই ব্লিডিং হচ্ছে, হেমাটোমা অর্গানাইজড হয়ে যে ফার্দার ফ্র্যাকচার হিলিং এর প্রসেস সেই দিকে যেতে পারবে না। তো আমাকে এখানে ওই সেকেন্ডারি হিলিং হওয়ার কোনো সুযোগ নাই, আইদার আমি প্রাইমারি হিলিং এর ব্যবস্থা করব, অথবা এটা ফেলে দিয়ে আমি রিপ্লেস করে দিব, রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি করে ফেলবো। এই জন্য এই মানে এই এক্সেপশন ভাইয়া এখানে কোনো নেই বা প্লেট স্ক্রু এগুলা দিয়ে কিচ্ছু ভাবে কাজ হবে না, না আমাকে হেমি আর্থ্রোপ্লাস্টি বা আর্থ্রোপ্লাস্টি করতে হবে। স্ক্রু দিয়ে কাজ হবে, বড় কথা দেয়া যায়, অপশনস আছে, কিন্তু মূল কথা হচ্ছে, আচ্ছা তো আমি একটা কথা বলেছিলাম যে এটা ইন্ট্রাক্যাপুলার ফ্র্যাকচার হেমাটোমা হয় না, এক। দুই হচ্ছে সাধারণত এই নেক ফিমার ফ্র্যাকচার গুলো কাদের হচ্ছে? বয়স্কদের। এলডারলি। বয়স্ক। আচ্ছা, বয়স্ক একজন ধরেন 60 বছর 70 বছর বয়সের মহিলার ফ্র্যাকচার হিলিং ক্যাপাসিটি বেশি, নাকি আপনার আমার ফ্র্যাকচার হিলিং ক্যাপাসিটি বেশি? আমাদের বেশি। ইয়াং এজে বেশি। উইদাউট ইন ডাউট, ঠিক আছে? তো যদি আমার বা আপনার ফ্র্যাকচার হিলিং মানে এই ধরনের ফ্র্যাকচার হয়, তবুও একটা সুযোগ আছে যে এই জিনিসটাকে আমি ফিক্স করে দিলাম, দোয়া করতে থাকলাম যে আল্লাহ জোড়া লাগা দিও, এবং জোড়া লেগে গেল, একটা পসিবিলিটিস আছে। কিন্তু 80 বছর বয়স্ক মহিলার এই ফ্র্যাকচার হিল হওয়ার পসিবিলিটিস তো খুবই কম, তাই না? তো এই জন্য এই ফ্র্যাকচারটার ক্ষেত্রে বয়সটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশন। কি ট্রিটমেন্ট দিব সেটার প্রথম হিসাবই আসবে যে আমার বয়স কত, পেশেন্টের বয়স কত। 30 বছর বয়সের একটা পেশেন্টের ম্যানেজমেন্ট আর 80 বছর বয়সের একটা পেশেন্টের ম্যানেজমেন্ট ইজ নট দ্য সেম। আবার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। বয়স হলেও হবে না ভাই, সেটা হচ্ছে আমার 50 বছর বয়স ধরেন এখন পেশেন্টের, এখন ধরেন পেশেন্টের 50 বছর বয়স, মাঝামাঝি বয়স বা 60 বছর বয়স, তখন আমি তাকাবো বোনসের দিকে, বোনসের কোয়ালিটি কেমন, ঠিক আছে? কারণ অ্যাক্টিভিটি, বোন ডেনসিটি এক একজনের এক রকম। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি, আমার বোন ডেনসিটি কম। কেউ সারাদিন ইশাক ভাই প্রতিদিন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, ইশাক ভাইয়ের বোন ডেনসিটি বেশি, ভেরি গুড। তো এখন বোন ডেনসিটি, বোন কোয়ালিটি দেখেও তখন আমাদেরকে অ্যাসেস করতে হয় যে এই বোনটা হিল কর। অবভিয়াসলি আমি চাই না যে একটা জিনিসকে ফেলে দিতে, যদি তার ন্যাচারাল জিনিসটাকে প্রিজার্ভ করা যায় সেটা ইজ অবভিয়াসলি প্রেফারেবল, কিন্তু সেটা আমাদেরকে প্রি অপারেটিভলি এই এক্সরে দেখে এবং বোন কোয়ালিটি দেখে, পেশেন্টের বয়স দেখেই ডিসিশন নিতে হবে যে আমরা কি এটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না। আমি কি কথা বলছি বুঝাতে পারছি ভাই? এই ধরনের কিছু চিন্তা ভাবনা অনুযায়ী আমরা কিছু অ্যালগোরিদম করি, এবং সেই অ্যালগোরিদম গুলো থেকে আপনাদেরকে টুকটাক কোয়েশ্চেন করছে, ঠিক আছে? তো আমরা একটু ঠান্ডাভাবে জিনিসটা ডিটেলসটা একটু রিডিং দিই, হ্যাঁ? তো প্রথম কথা হচ্ছে যে আমরা ফিমেল নেক ফ্র্যাকচার যেটা পড়েছিলাম, আরেকবার প্রথম থেকে বলছি যে বয়স্ক পেশেন্টদের হয়, ফিমেলদের বেশি হয়, ঠিক আছে? সাধারণত ইয়াং পেশেন্টে এই ফ্র্যাকচার হতে হলে হাই এনার্জি ট্রমা লাগে, আর ওল্ডার যেটা কমন তাদের ক্ষেত্রে লো এনার্জি ইনজুরিতে এই ফ্র্যাকচারটা হয়। প্যাথোফিজিওলজির মধ্যে হিলিং পটেনশিয়াল খুব কম, কেন? ইন্ট্রাক্যাপসুলার, সেজন্য সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে এটা থাকে, সেজন্য এটা হয় এই জায়গায় পেরিওস্টেমটা একটু কম, আর ক্যালাস ফর্মেশন লিমিটেড হুইচ এফেক্টস হিলিং, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। অ্যাসোসিয়েটেড ইনজুরি লাগবে না। প্রগনোসিস, আচ্ছা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে, এটা আপনাদের পরীক্ষার কোশ্চেনে নাই, কিন্তু এই জিনিসটা একটু না জানালে হবে না। দেখেন তো, আমরা অন্যান্য ফ্র্যাকচার পড়েছি,
কোন ফ্র্যাকচারে মর্টালিটি রেট, এটার মর্টালিটি রেট কত দেখেন তো, মর্টালিটি রেট কত 25 to 30%. ইন ফার্স্ট 1 ইয়ার। এটা কেমন হয়ে গেল না, এই ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হয়ে মর্টালিটি রেট 25 to 30%টা একটু ডাজ ইট মেক সেন্স এনি? যে এই ফ্র্যাকচার হয়েছে প্রথম 1 বছরের মধ্যে 25 থেকে 30% মারা যাচ্ছে, এবং এই রেটটা কিন্তু আমাদের দেশের হিসাব নেই, এই রেটটা হচ্ছে আপনার ইউকে ইউএস, এই অর্থোবুলেটের এই রেশিওগুলো মানে ইন্টারন্যাশনাল, মানে যেখানে একদম অপটিমাল ম্যানেজমেন্ট পাচ্ছে তাদের এই অবস্থা, তাদের এই অবস্থা। আবার বলছি এটা পরীক্ষার কোশ্চেন না, কিন্তু খুব জানা দরকার, কারণ আপনারই দাদু নানু কারো না কারো ফিউমারাল নেক ফ্র্যাকচার হবে। সমস্যাটা ফিউমারাল নেক ফ্র্যাকচার হয় না, সমস্যাটা হয় ফিউমারাল নেক ফ্র্যাকচার যখন হলো, ঠিক আছে, এই ফিউমারাল নেক ফ্র্যাকচার হলো, ফিউমারাল নেক ফ্র্যাকচারের এফেক্ট কি হবে বলেন তো? আপনি অপারেশন করালেন বা করালেন না, ঠিক আছে, অপারেশন অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে। হইলো, অ্যাভাস্কুলার নেক্রোসিস হলো, এই জায়গায় ব্যথা হইলো, তো তাতে কি হবে? ব্যথা হলো, পেইন হলো, মারা যাবে কেন? ব্লিডিং এর জন্য ওই যে 2 থেকে কত জানি 5 থেকে 6 লিটার না, ওটা না, blood। কিন্তু সাথে সাথে মারা যাবে, প্রথম বছরের মধ্যে রোগী মারা যাবে। আরেকবার দেখেন, আপনার কোন রিলেটিভের ফিউমারাল নেক ফ্র্যাকচার হয়েছে, সে আগামী 1 বছরের মধ্যে তার না, এটা- মারা যাওয়ার সম্ভাবনা 25 থেকে 30। প্রাইমারি থ্রম্বোএমবোলিজম, মানে আপনার পালমোনারি থ্রম্বোএমবোলিজম। ফ্যাট এম্বোলিজম, হ্যাঁ ফ্যাট এম্বোলিজম। প্যাট এম্বোলিজম অন্যদিকে আছে, আমি আনসারটা বলে দিই। মূল হয় কি যে পালমোনারি থ্রম্বোএমবোলিজম। ভাই দাঁড়ান, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা অন্য দিকে চলে যাচ্ছি। এই ফ্র্যাকচারটা হচ্ছে কাদের ক্ষেত্রে? বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্র্যাকচার হওয়ার প্রাথমিক যে রেজাল্টটা যেটা হবেই, সেটা হচ্ছে এই পেশেন্টটা হাঁটতে পারবে না, তাই না? ইভেন মানে যদি আনট্রিটেড থাকে, এই পেশেন্টের হাঁটা তো বন্ধ হয়ে যাবে নাকি? সে তো পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না, এই জায়গায় ভর দিয়ে কি হাঁটতে পারবে না? না। এখন হাঁটতে না পারলে সে বিছানায় শুয়ে রেস্ট নিবে, ঠিক আছে? রুগী মারা যাবে কারণ রুগী বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছে। আপনাকে যদি আমি মেরে ফেলতে চাই, ঠিক আছে, অন্য কিছু করতে হবে না, আপনাকে আমি বছরখানেক 2-3 মাস বিছানায় শুয়ে রাখবো, প্রলং ইমোবিলাইজেশনের মানে প্রায় 8 থেকে 10 পৃষ্ঠার হেডলাইনই আছে, কমপ্লিকেশন অফ প্রলং ইমোবিলাইজেশন। একটা পেশেন্টকে যদি বিছানায় শুয়ে থাকে লম্বা সময়, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, অ্যাক্টিভিটি, তাহলে সেটা গিয়ে থ্রম্বাসটা ডিসলোকেট করে তারপরে কিছু হবে। ওইটা একটা স্পেকট্রাম দেখছেন। প্রলং ইমোবিলাইজেশনের মানে বডির এমন কোন সিস্টেম নাই যেটা ডিটেরিয়েট করে না যদি একটা রোগীকে প্রলং টাইম ইমোবিলাইজ করে রাখা হয়, বেড রিডেন করে রাখা হয়। আমি কি কথা বলছি বুঝাতে পারছি? স্পেশালি জি ভাইয়া। পপুলেশনদের এই সমস্যাটা কম হয়, কিন্তু এই আমার ফিউমারাল নেক ফ্র্যাকচার মানে আমার অবজারভেশনে 80 to 90% হচ্ছে এই যে 60 বছর বয়সের উপরের মহিলা, ঠিক আছে? প্রলং ইমোবিলাইজেশন এর ধকল নেয়ার মতো ক্যাপাসিটি তাদের নাই, বিছানায় শুয়ে থাকতে হয়। তাদের মধ্যে মানে ডেভেলপড কান্ট্রিতেও তাদের 25 to 30% ডাই উইদিন 1 ইয়ার, নট ডিউ টু দ্য ইনিশিয়াল ট্রমা বাট ডিউ টু দ্য পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। সো মোদ্দা কথা হচ্ছে এটা কেন বলছি যে আমার ফিউমারাল নেক ফ্র্যাকচার হয়েছে, আমার টার্গেট থাকতে হবে এই রুগীকে আমি যত দ্রুত হাঁটাতে পারবো, রুগীর মারা যাওয়ার সম্ভাবনা আমি তত কমাতে পারবো। আমি কথা বলতে বোঝাতে পারছি ভাই? যে আমার জি ভাইয়া। রুগীকে হাঁটাতে হবে, লাগলে আমি এটা ফেলে দিলে ফেলে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রুগীকে হাঁটাতে হবে। বিছানায় রুগী থাকলে পেশেন্ট মে ডাই। বুঝাতে পারছি ভাই আমি কথাটা? জি ভাইয়া। এখন এই জন্যই ওরা এই যে আমরা এই হেমিআর্থ্রোপ্লাস্টিক ডিভাইস মানে অর্থোপেডিশিয়ানরা হেমিআর্থ্রোপ্লাস্টিক ডিভাইস করেছে যে লাগলিটা ফেলে দিয়ে হলেও রোগীকে হাঁটানোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা গেল, এগুলো আমরা জানলাম। এখন ফিউমারাল নেকের ক্ষেত্রে এই জায়গায় ওই যে আমরা অ্যানাটমিতে এই কোশ্চেনটা পড়েছিলাম না, 130 ± 7 ডিগ্রি নেক শাফট অ্যাঙ্গেল আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। নেক শাফট অ্যাঙ্গেল পড়েছিলাম, অ্যান্টিভার্সন পড়ে নেই। নেক শাফট অ্যাঙ্গেলের হিসাব কেন আসছে যে আমি যেটাকে রিপ্লেস করবো সেটা তো নরমাল অ্যানাটমিটার মতো হতে হবে, এই জন্য এই যে নেক শাফট অ্যাঙ্গেলের হিসাবটা এখানে চলে আসে। খুব ভালো করে জানতে হয়, আমরা হেমিআর্থ্রোপ্লাস্টি করার সময় অপোজিট এক্সরেটা খুব ভালো করে অ্যাসেস করে নিই, হেমিআর্থ্রোপ্লাস্টিটা তো করি না, টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্টের সময় এই এক্সরেটা ভালো করে অ্যাসেস করে নিয়ে টেমপ্লেটিং করে খুব মেপে ঝুঁকে দেখতে হয় যে এক্সাক্ট কি মাপে তারটা আছে, সেই অনুযায়ী বসাতে হয়। বাদ দেন ওদিকে না যাই, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে গার্ডেন ক্লাসিফিকেশনটা, তাই না? এটা থেকে তো পরীক্ষা বেশ কয়েকটা কোশ্চেন এসেছে। এই ক্লাসিফিকেশনটা কিভাবে করেছে, আমরা এই এক্সরেটার দিকে পরে তাকাবো, এক্সরেটার কোয়ালিটি ভালো না। প্রথমে দেখেন গার্ডেন টাইপ 1, গার্ডেন টাইপ 1, 2,
3 4 ঠিক আছে। গার্ডেন টাইপ 1 ফ্র্যাকচারটা দেখেন, গার্ডেন টাইপ 1 ফ্র্যাকচারটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট। ইনকমপ্লিট, ইনকমপ্লিট। ঠিক আছে। গার্ডেন টাইপ 2 ফ্র্যাকচারটা এটা কমপ্লিট। কমপ্লিট হ্যাঁ গার্ডেন টাইপ 3 কারেন্ট টাইপ 3 কমপ্লিট কমপ্লিট। গার্ডেন টাইপ 4 কমপ্লিট। সো গার্ডেন টাইপ 1 আলাদা আচ্ছা, গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট, বাকি সবগুলো কমপ্লিট ইনকমপ্লিট একটা। জি আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, এই যে নীল দাগগুলো দেখা যাচ্ছে ভাই, ব্লু দাগগুলো, কোনটা এই যে ও হ্যাঁ মানে এটা হচ্ছে ইটা ডিরেকশনটা ফোর্সের ডিরেকশনটা না, ফোর্সের ডিরেকশনটা না, আমরা তার দেখি আসি। এটা কি সেন্ট্রাল লাইন? না ভাই, ওটা ট্রাবেকুলার লাইন। না না সেন্টার লাইন আপু অন্যটা সেন্টার লাইন তো ইসের অ্যাসিটাবুলাম হেড নেক অফ দ্য ফিমার আর কি কি জানি একটা। হ্যাঁ আর হচ্ছে ইনফিরিয়ার রেমাস এইগুলোর সাথে একটা রেডিওলজিক্যাল লাইন হয় সেটা আপু তো হচ্ছে সেন্টার লাইন তো যে হেড ডিসপ্লেসমেন্টটা দেখি। হ্যাঁ হ্যাঁ ডিসলোকেশনে সেন্টার লাইনটা ডিসরাপ্টেড হয়েছে একটা এক্সরে যদি মনোযোগ দিয়ে দেখেন, ভালো কোয়ালিটির ডিজিটাল এক্সরে যদি দেখেন, তাহলে এটা তো আমার এক্সরেটা না, এরকম এক্সরে তো নরমালি থাকে। এটাকে যদি ফোকাস করেন, আরো ফোকাস করেন, মানে কাছে নিয়ে মনোযোগ দিয়ে দেখেন, এই দেখেন কতগুলো দাগ দাগ দেখা যাচ্ছে। জি ভাইয়া। এই যে কতগুলো দাগ দাগ Traffic- ক্লিয়ার না ভাইয়া হ্যাঁ, ক্লিয়ার না এই যে হ্যাঁ এখন দেখছি একটু একটু হ্যাঁ হ্যাঁ এই যে কতগুলো দাগ দেখা যাচ্ছে না, লাইন দেখা যাচ্ছে না, কেমন মানে এটা তো বোন, কিন্তু বোনসটা কেমন এরকম লাইন লাইন না, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রাবেকুলার লাইন বলি আমরা, ট্রাবেকুলার লাইন, ঠিক আছে। আচ্ছা মানে বোনসটা যখন তৈরি হচ্ছে, যখন বোনস ডেভেলপ হয়, ঠিক আছে, যেই দিকে ওজন ওয়েট ট্রান্সমিশন হয় সেই দিক বরাবর বোনস একটু কম ডিপোজিশন হয়, ঠিক আছে, মানে বেশি ডিপোজিশন হয়, সেই অনুযায়ী ডেনসিটি একটু কম বেশি থাকে। তো এরকম এরকম দাগ থাকে, কতগুলি দাগ থাকে, ট্রাবেকুলার প্যাটার্ন বলি আমরা এটাকে। এই যে দেখুন দেখা যাচ্ছে কিন্তু, এই যে ট্রাবেকুলার প্যাটার্ন, তাই না, দেখা যাচ্ছে ভাই? আচ্ছা, হ্যাঁ, এটা ট্রাবিকুলার প্যাটার্নটা কি বললেন যে ওয়েট ট্রান্সমিশন যেখানে হয় সেখানে বেশি হবে? ডেনসিটি একটু বেশি একটু কম, সেই অনুযায়ী কিছু এরকম লাইন থাকে, ট্রাবেকুলার লাইন থাকে। এই ট্রাবেকুলার লাইনটা তৈরি হয় বোন ডেভেলপমেন্টের সময়, ওয়েট ট্রান্সমিশনের সময়। এখন এটা বললে তো ওই যে অ্যাপোফাইসিস ছিল, ট্রাকশন অ্যাপোফাইসিস, অ্যাটাবাস্টিক অ্যাপোফাইসিস, অ্যাবারেন্ট এপিফাইসিস। অ্যাপারেন্ট অ্যাপোফাইসিস, এটা এগুলো তো ট্রাকশন অ্যাপোফাইসিস ছিল, বাদ দেন ওদিকে যাবোই না। হ্যাঁ, তো এরকম এই লাইনগুলোকে আমরা বলি কি ট্রাবেকুলার লাইন, এরকম কিছু লাইন থাকে, তাই তো। আচ্ছা, এখন গার্ডেন টাইপের মধ্যে এটাও লাগবে যে আমি কি বললাম, ইনকমপ্লিট হলে টাইপ 1, কমপ্লিট হলে টাইপ 2। আচ্ছা, এখন ইনকমপ্লিটের মধ্যে এই দেখেন, ইনকমপ্লিটের মধ্যে এটা হয়ে যাবে ভালগাস। এই যে যেহেতু এটা ইনকমপ্লিট, এই ফ্র্যাগমেন্টটা কিন্তু একটু দূরে সরে যাবে, কমপ্লিটে কিন্তু ভালগাস হবে না। আরেকবার দেখেন, ভালগাস কি ছিল, ভ্যারাস কি ছিল? ডিস্টাল সেগমেন্ট দূরে বাইরে। হচ্ছে ভালগাস, আর ডিস্টাল সেগমেন্ট কাছে চলে আসা মানে হচ্ছে ভ্যারাস, তাই তো ছিল? প্যারাস আচ্ছা, জি, ইনকমপ্লিট ফ্র্যাকচার যখন হবে, ডিস্টাল সেগমেন্টটাকে কিন্তু একটু দূরে সরে যেতে হচ্ছে, এটা ভালগাস হবে। ভ্যারাস কমপ্লিট হলে ডিস্টাল সেগমেন্ট আইদার নরমাল জায়গায় থাকবে অথবা ভ্যারাস হবে, ভালগাস কিন্তু কমপ্লিটে হবে না। তো ইনকমপ্লিটে আমি প্রথমে পেয়েছিলাম যে টাইপ 1টা ইনকমপ্লিট, অন্যান্যগুলো কমপ্লিট। দ্বিতীয় পেলাম হচ্ছে টাইপ 1টা হচ্ছে ভালগাস, বাকি ভালগাস আর বাকিগুলা আইদার ভ্যারাস অথবা মানে নরমাল। কিছুই হবে না অথবা প্যারাস হ্যাঁ আচ্ছা, জি ভাইয়া। এইবার দেখেন একটু হিসাব, সেটা হচ্ছে যে ট্রাবিকুলার প্যাটার্নটার দিকে আমরা এরপর মনোযোগ দিই, ঠিক আছে। ট্রাবিকুলার প্যাটার্নটা দেখেন, ইনকমপ্লিটে ট্রাবিকুলার প্যাটার্নটা কিন্তু ডিসরাপশন থাকবে, এইটা এদিকে যাচ্ছিল, এটা এদিকে যাবে। এই ট্রাবিকুলার প্যাটার্নটা এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু পরে দেখবো, কিন্তু এই ছবিটা দেখে তো ভিজুয়ালাইজ করা যাচ্ছে যে ইনকমপ্লিট যখন হবে, এই ট্রাবিকুলার লাইনের কন্টিনিউটিটা আমরা মিলাতে পারবো না। দেখবো যে এইখানে ট্রাবিকুলার লাইন এটা এদিকে এসেছে, আবার এদিকে এই একটা সিঙ্গেল লাইন কিন্তু আর থাকবে না, এই লাইনটার মধ্যে অল্টারেশন হয়ে যাবে। তো টাইপ হ্যাঁ ট্রাবিকুলার প্যাটার্নটা তো এক্স এর মধ্যে না এত ভালো বোঝা যায় না খুবই ভালো বোঝা যায়। এরপরে যদি কখনো পেলভিসের হ্যাঁ। এক্সরে দেখেন, এতদিন তো মাথায় ছিল না, এটা খুবই ভালো বোঝা যায়, ঠিক আছে। কোন ডিজিটাল কিন্তু মানে এখন ছবিতে বোঝা যাচ্ছে না হয়তো কানেকশন একটু সমস্যা আমার ও আচ্ছা 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 আচ্ছা, তাইলে হতে পারে। দাঁড়ান জি একটা ভাইয়া আরেকটা দেখাই, better করে। আর কোনো ক্লিয়ার ছবি একটু দেখাবেন যে হ্যাঁ, please।
তো ক্লিয়ার না। উম, এটা তো দেখা যাচ্ছে, এই যে দাগগুলো দেখা যাচ্ছে না ভাই, এই যে দাগ, এখানেও তো ট্রাপিকুলার লাইন আছে, শুধু এখানে না পুরোটা জায়গাতেই তো আছে, জি ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ একটু দেখলে মানে সামনাসামনি যখন নেক্সট টাইম দেখবো তখন বুঝবো। তখন দেখবেন। জি। এরকম কিছু লাইন লাইন থাকে, এগুলোর আমরা আবার ভাগ করি, ঠিক আছে? প্রাইমারি টেনশন ট্রাপিকুলি, সেকেন্ডারি টেনশন ট্রাপিকুলি, প্রাইমারি এন্ড সেকেন্ডারি কম্প্রেশন ট্রাপিকুলি, এরকম কিছু দাগ দাগ থাকে, এরকম কিছু গ্রুপিং এ দাগ দাগ থাকে, ঠিক আছে? দাগগুলি আসলে এরকম থাকে, হ্যাঁ। যেটা আমরা এখানে খুঁজে নিই, এই যে কিছু এইভাবে দাগ, কিছু এইভাবে দাগ, দরকার নাই ট্রাপিকুলার প্যাটার্ন নিয়ে মাথা ঘামেন না, শুধু শব্দটা মুখস্থ রাখেন। এই ছবিটা মনে রাখেন, এই ছবিটাতে তো দেখা যাচ্ছে ট্রাপিকুলার লাইন ডিসরাপ্টেড ভাই। হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া, এটা ছবিতে তো দেখা বোঝা যাচ্ছে না, যায়। এই যে হ্যাঁ দেখেন এটা নীল তো দাগ এদিকে আসছে, ডিসরাপ্টেড হবে। নীল দাগ এদিকে গেছে, শেষ। এটা মনে রাখলে হবে ভাই, এটা বুঝতে লাগবে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ যেটা মূল কথা সেটা হচ্ছে গার্ডেন টাইপ 1 এ ট্রাপিকুলার লাইনটা ডিসরাপ্টেড থাকে, কিন্তু গার্ডেন টাইপ মিলাতে পারবো না, হ্যাঁ ডিসরাপ্টেড হয়ে গার্ডেন যাবে টাইপ টাইপ 2 তে। আবার মিলে যাবে। কেন? কারণ এটা কমপ্লিট ফ্র্যাকচার, কমপ্লিট জি। ফ্র্যাকচার, ঠিক আছে? 3 তে মিলবে কিন্তু 4 এ আবার নষ্ট হয়ে যাবে। এই শব্দগুলি কি বোঝা গেল ভাই? জি ভাইয়া। ট্রাপিকুলার প্যাটার্ন কি মাথায় রাখতেই হবে? আপনাদের স্টেমের মধ্যে দেখি নাই, কিন্তু আপনার স্টেমের মধ্যে, আচ্ছা, এটা পার্ট অফ গার্ডেন ক্লাসিফিকেশন। আপনি এইটুকু আগে মনে রাখেন, টাইপ 1 হচ্ছে ইনকমপ্লিট, টাইপ 2 হচ্ছে কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, ঠিক আছে? হুম। বাকিটা হচ্ছে ভালগাস আর অন্যগুলো আইদার না নরমাল ভালগার, নাহলে ভ্যারাস। না না, আচ্ছা, এখন টাইপ 2, 3, 4 এর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করব কিভাবে? টাইপ 2 হচ্ছে কমপ্লিট ফ্র্যাকচার কিন্তু আনডিসপ্লেসড, ফ্র্যাকচারের কোনো আনডিসপ্লেসড, ফ্র্যাকচার লাইনটা কমপ্লিট কিন্তু ফ্র্যাকচারের কোনো ডিসপ্লেসমেন্ট নাই, কোনো ধরনের কোনো ডিসপ্লেসমেন্ট নাই, আচ্ছা এটা হচ্ছে টাইপ 2। টাইপ 3 হচ্ছে মিনিমাল ডিসপ্লেসমেন্ট আছে, আর এটার মধ্যে হচ্ছে মানে গ্রস ডিসপ্লেসমেন্ট ফুললি আছে, ডিসপ্লেস। ফুললি ডিসপ্লেসড। এটুকু মনে রাখেন, এটুকু মনে রাখতে হবে, ইনকমপ্লিট ভার্সেস নো ডিসপ্লেসমেন্ট, নন নো ডিসপ্লেস ডিসপ্লেসমেন্ট, মাইল্ড ডিসপ্লেসমেন্ট এবং ফুল ফুল ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ। 2 3 4। আর ট্রাবিকুলার প্যাটার্ন যদি মনে রাখতে পারেন যে প্রথমটা আর শেষেরটার মধ্যে ট্রাবিকুলার প্যাটার্ন ডিসরাপ্টেড থাকবে, 2 আর 3 এর মধ্যে ট্রাবিকুলার প্যাটার্ন। মাঝে দুটা হচ্ছে কন্টিনিউ থাকবে, হ্যাঁ। আরো যদি মনে রাখতে পারেন এইটা ভালগাস থাকবে, এগুলো সবগুলো ভ্যারাস অথবা নরমাল থাকবে। তবে আচ্ছা আমি ভাইয়া। কোশ্চেনের স্টেমের মধ্যে এই শব্দগুলোই পেয়েছি, এর বাইরে কোশ্চেনের স্টেমের মানে 5টা কোশ্চেনের মধ্যে এগুলো ছিল না, ঠিক আছে? জি ভাইয়া। এটুকু মাস্ট, এটুকু মাস্ট, ঠিক আছে? আমরা আবার একটু ফিমেল নেক, এটা একটু আসতে যাই, হ্যাঁ, এটা থেকে তো কোশ্চেন আসে। কি কি পড়লাম আমরা ফিমেল নেক ফ্র্যাকচার সম্পর্কে, কেউ একজন বলেন একটু। ব্লাড সাপ্লাই করলাম। এলডারলি হ্যাঁ বলেন বলেন আপা। হ্যাঁ ভাইয়া, আপনি বলেন, ভাই আপনি বলেন। না না বলেন বলেন। না, কারণ আপনি বলে খুব গুছায় বলবেন তো, এটা রেকর্ডিং থাকবে তাই। ওই দুজন বাদ দিয়ে অন্য কেউ একজন বলেন তো, ওনারা ভদ্রতায় করতেছেন। হ্যাঁ আরেকজন বলেন। আরেকজনকে বলেন, কেউ তো বলেন। ইশফাক ভাই বলেন, ভাই আপনি সুন্দর করে গুছায় বলেন। ইশফাক বলেন। আচ্ছা এটা হচ্ছে আপনার মোস্ট কমনলি হচ্ছে এলডারলি পোস্ট মেনোপজাল ফিমেল, হুম এদের বেশি হয়। হুম দেন আচ্ছা সেই সাথে ইয়ং দেরও হয়, হলে আপনার যদি হাই এনার্জি হয় সেক্ষেত্রে ইয়ং দের হতে পারে। আর ইউজুয়ালি এটা একটা লো এনার্জি ফ্র্যাকচার। আর ফ্র্যাকচার এটা ভাইয়া হতে পারে আপনার আমরা যে ক্যাপসুল করেছি সাইনোভিয়াল, যে ফিউরাল নেকে যে সাইনোভিয়াল ক্যাপসুল, ইন্ট্রাক্যাপসুলার যদি ফ্র্যাকচারটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এটা অর্গানাইজ হেমাটোমা হতে পারে না, এই জন্য এই ফ্র্যাকচারের হিলিং রেট খুব কম। তো এই জন্য আমাদের দেখা যায় যেটা অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হয়। নন ইউনিয়ন রেট অনেক বেশি। হ্যাঁ নন ইউনিয়ন হয় এবং দেখা যায় যে এই কারণে
পেশেন্টের যদি আমরা অপারেটিভ ম্যানেজমেন্টে না যাই সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টের মর্টালিটি রেট অনেক বেশি ডিউ টু কেন বেড রিডেন। হ্যাঁ, প্রলং বেড রিডেন থাকে, পেশেন্টের মর্টালিটি। কোনো বেড রিডেন থাকে এই জন্য ওদের মর্টালিটি রেট অনেক বেশি। আর আমরা জানি যে নেক শাফট অ্যাঙ্গেল, একটা নরমাল নেক শাফট অ্যাঙ্গেল হচ্ছে 130 ডিগ্রি। আমাদের অপারেশনের সময় এটা মাথায় রাখতে হবে। 130 ডিগ্রি এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়েছি যে গার্ডেন ক্লাসিফিকেশন 4টা আছে, টাইপ 1 2 3 4। এর মধ্যে টাইপ 1 হচ্ছে ইনকমপ্লিট এবং টাইপ 2 3 4 হচ্ছে কমপ্লিট। টাইপ 1 এ এটা হচ্ছে কোনো ধরনের একটা ভ্যালগাস ডিফর্মিটি। বাদ দেন, ওটা বাদ দেন, ওইগুলো পরে বলেন। ইনকমপ্লিট ভার্সেস কমপ্লিট, তারপরে হ্যাঁ, টাইপ 2 3 4 হচ্ছে কমপ্লিট। হুম, এখন টাইপ 2 তে এটা হচ্ছে নো ডিসপ্লেসমেন্ট, টাইপ 3 তে এটা হচ্ছে মিনিমাল বা মাইল্ড ডিসপ্লেসমেন্ট থাকে, এবং টাইপ 4 এটা হচ্ছে কমপ্লিটলি ডিসপ্লেসড থাকে। শেষ। এই তো এই তো ঠিক আছে। হ্যাঁ, ফিমারের ব্লাড সাপ্লাইটা একটু বলেন। আপনি আমার লাস্টে বলুন। ফিমারের ব্লাড সাপ্লাই এটা হচ্ছে যে আমাদের প্রক্সিমাল কমন ফিমারের ব্লাড সাপ্লাই। হ্যাঁ, প্রক্সিমাল ফিমারের ব্লাড সাপ্লাই এটা হচ্ছে আমাদের পার্টস মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। হ্যাঁ, কার ব্রাঞ্চ ছিল ব্রাঞ্চ একটু অফ বলেন। কমন ফিমোরাল আর্টারি। জি না, ব্রাঞ্চ অফ প্রোফান্ডা ফিমারিস। আচ্ছা, প্রোফান্ডা ফিমোরিস আছে এটা না? জি জি। প্রোফান্ডা ফিমোরিস আই মে বি রং। হ্যাঁ, ফিমোরাল আর্টারি প্রপারলি ব্রাঞ্চ ছিল, প্রোফান্ডা ফিমারিসের ব্রাঞ্চ ভুলে গেলাম। একটু দেখে নেই ভাই, আমি একটু কনফিউজ হয়ে গেছি। ভাই এটাতে দেখাচ্ছে তো ডিপ ফিমোরাল আর্টারি লেখা আছে, ওইখান থেকে যাচ্ছে। প্রোফান্ডা ফিমারিস থেকে যাচ্ছে না? জি, হ্যাঁ ওই হ্যাঁ, ছবিটাতে ছিল। প্রোফান্ডা ফিমারিস থেকে, এই যে ডিফারেন্ট, হ্যাঁ প্রোফান্ডা ফিমারিস থেকে আসে। জি জি। আচ্ছা, তাহলে ভাই মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ অফ প্রোফান্ডা ফিমোরিস বা ডিপ ফিমোরাল আর্টারি। এটা কি হয় যে এখান থেকে কিছু রেডিয়াল ব্রাঞ্চ বের হয়, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ বের হয়। অ্যাসেন্ডিং ব্রাঞ্চ বের হয় ইন্ট্রাক্যাপসুলার। না, অ্যাসেন্ডিং ব্রাঞ্চগুলো প্রথমে এক্সট্রা ক্যাপসুলার আর্টেরিয়াল রিং তৈরি করে। আচ্ছা, এক্সট্রাক্যাপসুলার একটা আর্টারিয়াল রিং তৈরি করে, দেন ওখান থেকে ভাই ইন্ট্রাক্যাপসুলার একটা রেডিয়াল রেটিনাকুলার রেটিকুলার। রেটিনাকুলার ব্রাঞ্চ। জি, তারপরে সেগুলো ইন্ট্রাক্যাপসুলার আর্টেরিয়াল রিং করে এট দ্য বেস অফ দ্য হেড। হ্যাঁ, ইন্ট্রাক্যাপসুলার রিং তৈরি করবে এট দ্য বেস অফ দ্য হেড। সেখান থেকে হেডের সাপ্লাই পায়। আর হেডের এডিশনাল সাপ্লাই কোথা থেকে পায়? অবটুরেটর আর্টারি থেকে একটা ফোভিয়াল ব্রাঞ্চ থ্রু লিগামেন্টাম টেরেস। জি। টেরেস ফিমারিস। এই তো। আচ্ছা, এবার আসেন পেশেন্টের ডায়াগনোসিস। পেশেন্টের ডায়াগনোসিস কি, পেশেন্ট আপনার কাছে একটা ট্রিভিয়াল হিস্ট্রি অফ ফল নিয়ে প্রেজেন্ট করবে, সাথে পেইন নিয়ে প্রেজেন্ট করবে গোইনে, ঠিক আছে? আর তারপর হচ্ছে এক্সামিনেশন করতে